হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত আই নবোধি মুভির এক্সপ্লেন নিয়ে আজকে চলে এসেছি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুটা হয় রাজীবান নামের একটা লোককে দেখিয়ে। তিনি একটা ব্যাংকের বাইরে দাঁড়িয়েছিলেন। ওনার কাছে দেখা যায় একটা পিস্তল। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তিনি ঢুকে পড়েন ব্যাংকের মধ্যে। তারপর হঠাৎ করেই সেই ব্যাংকটা লুট করার জন্য লুটেরা চলে আসে। তারা এসে এক ফোঁটাও সময় নষ্ট না করে পুরো ব্যাংকটাকে লুট করে নেয়, আর সাথে রাজীবানকেও উঠিয়ে নিয়ে চলে যায় তাদের সাথে। ওই লুটেরারা আবার মুখে মাস্ক পরেছিল, এর জন্য তাদেরকে ঠিকভাবে চেনা যাচ্ছিল না। এরপর রাজীবানের মুখে একটা কাপড় লাগিয়ে দেয় ওরা, যেন ওদের চেহারাটা দেখতে না পারে সে, এবং তারা যে কোন দিক দিয়ে যাচ্ছে এগুলোও যেন সাথে বুঝতে না পারে। ওরা তিনজনে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিল যে এই টাকাগুলো কোথায় রাখা যায়। এই কাজটা ওদের খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা পুলিশও এখন ওদের পিছনেই পড়ে গেছে। তো ওরা যদি তাড়াহুড়ো না করে তাহলে অনেক বড় মাপের সমস্যা হয়ে যেতে পারে। কিছুক্ষণ পরেই দেখা যায় এরা সবাই একটা জায়গাতে দাঁড়ায় এবং তাদের ড্রেসগুলো চেঞ্জ করে নেয়। তার পরপরই দেখা যায় সেখানে পুলিশওয়ালারাও চলে আসে। ওদের মধ্যে একজনের নাম ছিল আনাস। এরপর অবশ্য জানা যায় ইনিও এই ডাকাতির সঙ্গেই জড়িত। সে এসেই ওদেরকে ইশারা দিয়ে বলে, তোমরা আমার গাড়ির চাকাটা পাংচার করে এখান থেকে পালিয়ে যাও। ডাকাতরাও ঠিক তেমনটাই করে আর সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে পালানোর পরে ওরা আরও একটা গাড়ি চুরি করে নেয়। যেতে যেতে রাস্তার মধ্যে রাজীবানকে নামিয়ে দেয় আর সেখানেই যেতে থাকে। ঠিক তখনই ওদের মধ্যকার একজনের আবার মনে পড়ে যায় ওদের কিছু একটা আবার রাজীবানের কাছেই থেকে গেছে। তখন সেটা নেওয়ার জন্য আবার পিছের দিকে যেতে থাকে ওরা রং সাইড দিয়েই অনেক জোরে গাড়িটা নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওদের গাড়িটা একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল তাদের গাড়িটার, এমনকি গাড়ির ভেতরে থাকা তিনজন ডাকাতি মারা যায়। এই অ্যাক্সিডেন্টটাতে সামিল হয়ে গিয়েছিল রাজীবানও। ওকেও হাসপাতালে নিয়ে আসা হয়। ওর অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবে কিছুক্ষণ যাওয়ার পরে আস্তে আস্তে ভালো হয়ে যায় রাজীবান, কারণ সে গুরুতর কোনো চোট পায়নি। তারপর পরই কয়েকজন পুলিশওয়ালা চলে আসে এবং রাজীবানকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রাজীবানের বউ মীরা। সে এসে তো রাজীবানের ওপরে অনেক রাগ দেখাতে শুরু করে, এমনকি ওর সাথে ভালোভাবে তো কথাও পর্যন্ত বলছিল না। এরপর সেখান থেকে ওরা দুজনে চলে আসে নিজেদের বাড়িতে। কিন্তু এখানে আসার পরেও মীরা ঠিকঠাকভাবে রাজীবানের সাথে কথা বলছিল না। রাজীবানকে কিছু একটা খেতে দিয়ে তারপর নিজের বাচ্চাদেরকে নিয়ে নিজের রুমে ঢুকে পড়ে মীরা। এখানে জানা যায় রাজীবানের দুইটা মেয়ে আছে। বড়টার নাম জিয়া আর ছোটটার নাম আমলা। দেখা যায় রাজীবানের ছোট্ট মেয়েটা আমলা ওকে অনেক বেশি ভালোবাসত। আমলা তখন ওকে জিজ্ঞেস করতে থাকে, আজকে কি হয়েছিল বাবা? তখন রাজীবান ওকে সব কিছু খুলে বলতে থাকে। ব্যাংকে কিছু লুটেরা এসেছিল ব্যাংকটা লুট করার জন্য, আর ওরা আমাকে ঘায়েল করে ফেলেছিল। এরপর রাজীবান তার মেয়েকে একটা গল্প শোনায়। সে গল্পটা এভাবে বলছিল যেটাতে বোঝা যায় আজকে রাজীবান কেন ব্যাংকে গিয়েছিল। এর পেছনে মূল কারণ হচ্ছে ওর বউ মীরা এই ব্যাংকেরই একটা লোকের সাথে পরকীয়ার প্রেম করত। হয়তোবা ওকে মারার জন্যই আজকে ব্যাংকে বন্দুক হাতে গিয়েছিল রাজীবান। ব্যাংকের মধ্যে আধা ঘন্টার মধ্যে সে অপেক্ষাও করেছিল। এই কথাগুলো আবার মীরাও শুনতে থাকে। ওর ছোট্ট মেয়েটা তো কিছুই বুঝতে পারছিল না যে বাবা এভাবে কেন গল্প বলছে। তবে মীরা ঠিকই সব বুঝতে পারছিল যে রাজীবান কোন দিকে ইঙ্গিত করছে। পরদিন সকালবেলাতে দুই বাচ্চা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সাথে রাজীবানও তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এরপর হঠাৎ করেই দেখা যায় ওদের দরজাতে একটা নক হয়। দরজাটা খুলতেই দেখা যায় বাহিরে পুলিশ চলে এসেছে। মীরা এই ব্যাপারটা দেখে তো একদম হয়রান হয়ে গিয়েছিল যে এখানে পুলিশ কি করছে। আসলে এখানে পুলিশ এসেছিল রাজীবানকে থানায় ডেকে নিয়ে যাওয়ার জন্য। ওকে সেই দুর্ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করতে চায় ওরা। তবে যখন রাজীব থানায় গিয়ে পৌঁছে তখন ওকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয়, তবে কোনো প্রশ্নই করা হচ্ছিল না। এরকম করতে করতে কয়েক ঘন্টা বসিয়ে রাখার পরেও ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই একই কাহিনী প্রত্যেক দিনই ঘুরতে থাকে রাজীবের সাথে। 4-5 দিন কেটে যাওয়ার পরেও রাজীব অফিসে যেতে পারছিল না এবং ওর দৈনন্দিন কোনো কার্যক্রমও করতে পারছিল না। আর নাইবা পুলিশওয়ালার ওকে কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছিল। আসলে পুলিশরা তাদের ইনভেস্টিগেশন করছিল। এটা কমপ্লিট হওয়ার পরই তারা রাজীবানের কাছ থেকে কিছু জানতে চাইবে। অন্যদিকে জ্যাকাব নামের একটা লোককে দেখা যায়। ওর বউ এখানে তার মস্তিষ্ক কাজে লাগায়। সে মনে মনে ভাবছিল ব্যাংকে ডাকাতি করে সেখান থেকে 17 কোটি টাকা নিয়ে ডাকাতেরা 5 কিলোমিটারের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এই টাকাগুলো এই 5 কিলোমিটারের ভেতরেই কোনো একটা জায়গাতে রাখা হয়েছে।
কয়েকদিন থানার চক্কর কাটার পরে রাজীব বুঝে গিয়েছিল যে ওকে এত ঘন ঘন কেন থানাতে ডাকা হচ্ছিল। সেই ব্যাংক থেকে মোটামুটি 17 কোটি টাকা চুরি করা হয়েছিল, তবে পুলিশরা সেই টাকাগুলো এখনও খুঁজে পায়নি। পুলিশরা তাই এটা চিন্তা করছিল যে হয়তোবা সেই ডাকাতরাই 5 কিলোমিটারের মধ্যেই কোনো জায়গাতে সেই টাকাগুলো লুকিয়ে রেখেছিল। আর এই একই থিওরি ব্যবহার করে জেকাব এবং তার বউ টাকাটা খুঁজতে শুরু করে দেয়। শুধু জেকাব এবং তার বউই এই টাকাগুলো খুঁজছিল এমনটা নয়, এই শহরের অন্য আরও অনেক মানুষই এই টাকার পেছনেই পড়েছিল, কিন্তু কেউই কোনো প্রকারের কোনো সুরাগ খুঁজে পাচ্ছিল না। এদিকে দেখা যায় ডাকাতের সাথে মিলিত থাকা পুলিশ অফিসার আনাস, তবে এই ডাকাতদের পুরো প্ল্যানটা সম্পর্কে সে জানতো না। এই জন্য সেও বুঝতে পারছিল না যে টাকাগুলো কোথায় লুকানো হয়েছে। এই ব্যাংকটার দায়িত্ব আনাসের ঘাড়েই ছিল, এজন্য ব্যাংকটা ডাকাতি হওয়ার পরে ওকে সাসপেন্ড করা দেওয়া হয়। এই টাকাটা যে কোথায় আছে এটা জানার জন্য আনাস চলে আসে রাজীবের কাছে। তারপর গিয়ে ওকে বলতে থাকে, আমাকে সাসপেন্ড করা হয়েছে, আর যতদিন পর্যন্ত আমি ওই টাকাটা খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমার এভাবে সাসপেন্ড অবস্থাতেই থাকতে হবে। এই জন্য সকল টাকা আমি খুঁজে ডিপার্টমেন্টকে সেগুলো দিয়ে দিব, তাহলেই কেবলমাত্র হয়তোবা আমার চাকরিটা আমি ফিরে পেতে পারি। তোমাকে ওই ডাকাতরা ধরে কোন রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল সেটা যদি তুমি বলো তাহলে সেই টাকাটা খুঁজতে আমার সুবিধা হবে। তবে ওকে হতাশ করে দিয়ে রাজীব জানায়, আমার মাথায় একটা কাপড় বাঁধা ছিল, এর জন্য আমি কিছুই দেখতে পারিনি যে আমাকে কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরদিন সকালবেলাতেই রাজীবকে আবারও ডেকে আনা হয় থানাতে। ইন্সপেক্টর বিক্রমকে জিজ্ঞাসাবাদ করবে। আসলে বিক্রম একটা থিওরি দাঁড় করিয়েছিল, রাজীব এবং তার বউ কারোরই ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না, তাহলে সে ওই সময়টাতে ওই ব্যাংকে কেন গিয়েছিল? আর সেখানে থাকা সবাই নাকি রাজীবকে অনেক চিন্তিতও দেখেছিল, হয়তোবা রাজীব ওই ডাকাতদের সঙ্গেই কাজ করত। তখন পুলিশরা বলে, ঠিক এই কারণেই এখন তুমি আমাদের প্রাইম সাসপেক্ট, তো তোমার বলতে হবে তুমি কেন এগুলো করেছিলে। তবে রাজীব বিক্রমকে কোনো কিছুই বলে না। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু তারপরেও মুখ খোলে না রাজীব। পাশেই দেখা যায় মীরাকেও সেই থানাতেই বাইরে বসিয়ে রাখা হয়েছিল। রাজীব যে এ সম্পর্কে কোনো কথাই বলছিল না এটা দেখে রাগান্বিত হয়ে যায় মীরা। তারপর সে চলে আসে বিক্রমের কাছে, সকল সত্য তথ্য ওকে দিতে থাকে। ওই ব্যাংকের ম্যানেজার, যার নাম হচ্ছে শ্রীকান্ত, ওর সাথে আমার পরকীয়ার প্রেম আছে। এই কথাটা আবার আমার স্বামীর রাজীব জেনে গিয়েছিল, এর জন্যই সে সেখানে গিয়েছিল ওকে মারার জন্য। এখন আপনার সকল প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে থাকেন তাহলে রাজীবকে আপনি ছেড়ে দিতে পারেন। ওর মুখে এমন কথা শুনে বিক্রমেরও বিশ্বাস হয়ে যায় যে মীরা সত্য কথাই বলছে। কিন্তু যখন সে ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করে মীরার ব্যাপারে, তখন সে বলে মীরা নামের কোনো মেয়েকেই সে চেনে না। কিন্তু তারপরেও বিক্রম বুঝতে পারছিল যে ম্যানেজার মিথ্যে কথা বলছে নিজে বাঁচার জন্য, এজন্য সে মীরা এবং রাজীব দুজনকেই ছেড়ে দেয়। তবে এই ঘটনাটা আবার আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সবাই এটা জেনে গিয়েছিল যে হয়তোবা রাজীব ওই ডাকাতদের সঙ্গেই ছিল, এজন্য সবাই ওকে শখের চোখেই দেখছিল। তবে আসল চোররা তো মারা গিয়েছিল, আর তাদের চুরি করা 17 কোটি টাকাও পুরো গায়েব। হয়তোবা সেই টাকাটা রাজীবের কাছেই আছে। এজন্য শহরের প্রায় প্রত্যেকজনই রাজীবকে কোনো না কোনোভাবে পিছা করতে শুরু করে। সবাই দেখতো যে রাজীব কখন কোথায় যায়, একদম ওকে ছায়ার মতো পিছা করতে শুরু করে। হঠাৎ করে একদিন দেখা যায় স্কুলের কিছু বাচ্চা চলে আসে রাজীবানের গাড়ির কাছে। ওরা এসেই রাজীবানের থেকে 10,000 টাকা চায় পার্টি করবে বলে। ওদের মতে এই 17 কোটি টাকা তো রাজীবানের কাছেই ছিল, এই জন্য 10,000 টাকা তো তার জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু ওসব ব্যাপার স্যাপারে অনেকটাই ঘাবড়ে যায় রাজীব এবং সেখান থেকে চলে যেতে থাকে। তবে তাড়াহুড়ো করার সময় একটা বাচ্চার চোট লেগে যায় গাড়ির দরজাতে। তারপরেও সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায় রাজীব, কারণ যদি সেখানে থাকে তাহলে এখানকার মানুষজন তার বাজে হাল করে ফেলবে। পরদিন সকালবেলাতেই রাজীবান যখন তার মেয়েদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আসছিল, তখন ওই বাচ্চাদের সাথে ওর দেখা হয়ে যায়, যারা গতকালকে ওর সাথে দেখা করে তার থেকে 10,000 টাকা চেয়েছিল। এই বাচ্চাগুলোও রাজীবানের মেয়ের সাথে একই স্কুলেই পড়তো। এই জন্য রাজীব ভাবতে থাকে, যদি এদেরকে টাকা না দেওয়া হয় তাহলে হয়তো বা আমার মেয়ের সাথে খারাপ কিছু ওরা করতে পারে, এজন্য ওদেরকে টাকা দেওয়াটাই ভালো মনে হবে। তারপরে রাজীব চলে আসে এটিএমে এবং 10,000 টাকা বের করে এনে ওই বাচ্চাদেরকে দিয়ে দেয়। তবে ব্যাপারটা এখানেই খতম হয়ে যায় না। বাচ্চারা সহ আরও অনেকেই এটা জেনে গেছে যে ছোট্ট বাচ্চাদেরকে রাজীব 10,000 টাকা দিয়েছে। ওদেরকে এত টাকা দেওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না, কারণ তারা তো ছোট্ট মানুষ। তখন সবাই এটা মনে করছিল যে রাজীবানের কাছেই হয়তোবা ওই 17 কোটি টাকা রয়েছে। এরপর মানুষজন তারও সিরিয়াসলি ওকে পিছা করতে শুরু করে। এই ব্যাপারগুলোতে রাজীবের অনেক রাগ হয়ে যায়, এগুলো যেন সে আর কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এরপর হঠাৎ করে একদিন আবারও আনাস চলে আসে ওর কাছে এবং ওর থেকে সাহায্য চায়। তখন অবশ্য মেনে গিয়েছিল রাজীব।
কারণ সে মনে মনে ভাবছিল যদি এই কেসটা সমাধান হয়ে যায় তাহলে ওকে আর কেউ জ্বালাতন করবে না। এরপর ওকে নিয়ে যাওয়া হয় সেই ব্যাংকের সামনে, যেখানে তার চোখে পট্টি বেঁধেছিল সেই ডাকাতরা। এখানে আসার পরে আবার ওর চোখের পট্টিটা বাঁধা হয়। আসলে রাজীবের একটা গুণ ছিল, যখনই সে কোনো ঝামেলায় পড়তো তখন সে কাউন্ট করত। ওর যখন চোখ বাঁধা হয়েছিল তখন সে কাউন্ট করে এটা মনে রেখেছিল যে কোথায় কোথায় গাড়িটা থামানো হয়েছে। এখানেও ঠিক তেমনটাই করার পরে এক পর্যায়ে গিয়ে রাজীবের কাছে এটা মনে হয় যে আনাস আসলে সঠিক লোক নয়, সে হয়তোবা রাজীবকে ব্যবহার করছে। তখন সেখান থেকে আনাসকে ভুলভাল বুঝিয়ে চলে যায় রাজীব, আর ওকে কোনো সাহায্যই করে না। এরপর সেখান থেকে সরাসরি রাজীব চলে আসে তার বাড়িতে। এখানে এসে তো হতবম্ব হয়ে যায় রাজীব, কারণ ওর বাড়ির মধ্যে অনেকজন ঢুকে পড়েছিল এই 17 কোটি টাকা খোঁজার জন্য। তবে রাজীবানের কাছে তো সেই টাকাগুলো ছিলই না। সবাই মিলে রাজীবানের ঘর একদম লণ্ডভণ্ড করে ফেলে। এই ব্যাপারগুলো তো অনেক রাগান্বিত হয়ে যায় রাজীব এবং সবাইকে মারধর করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওর বউ এখানে চলে আসে। সে তো রাজীবের ওপর খুব রাগান্বিত ছিল, কারণ রাজীব এমন একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে যেটার কারণে পুরো পরিবারকেই সমস্যায় পড়তে হচ্ছে। সে এটা বুঝতে পারছিল না যে এরকম আর কতদিন চলবে। রাজীবকে তার বউ বিভিন্ন প্রশ্ন করলেও সে একটা প্রশ্নেরও জবাব দেয় না, শুধু শান্ত হয়ে ওর কথাগুলো শুনতে থাকে। মীরা তখন ওকে বলতে থাকে, সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। তারা হয়তোবা এটা মনে করে যে ওই 17 কোটি টাকা আমাদের কাছেই আছে। বাইরে যতদিন এসব ঘটছিল ততদিন পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এখন তো আমাদের ঘরের ভেতরে এসে পড়েছে। এটার কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তুমি কিছু একটা করো। এইসব ব্যাপার স্যাপার নিয়ে চিন্তা করতে করতে সেদিন সন্ধ্যাবেলাতেই রাজীব তার কারটা নিয়ে একটু বাইরে বের হয়। তবে হঠাৎ করে এসে একটা অটোর সাথে গিয়ে মেরে দেয়, কারণ সে অনেক টেনশনে ছিল আর তার মাথা ঠিকঠাকভাবে কাজ করছিল না। দেখতে দেখতেই সেখানে অনেক ভিড় লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই অটোর ড্রাইভারটা নেমে আসে এবং রাজীবের থেকে নতুন আরেকটা অটো কিনে যায়। ওর অটোতে তো টক্কর মেরেছিল রাজীব, এটা সত্য, তবে সেটা তো ঠিক করিয়ে নিলেই পারে। তাহলে নতুন অটো কেন কিনতে চাইছে সে? আর সেখানে থাকা মানুষজন ওই অটোওয়ালাকেই সাপোর্ট করছিল, কারণ তারা জানে যে এই সেই লোক যে ওই চুরির সাথে সামিল ছিল, আর হয়তোবা ওই 17 কোটি টাকা এর কাছেই রয়েছে। এক পর্যায়ে এই সকল জনগণই রাজীবের উপরে হামলা করে দেয় এবং অনেক বাজেভাবে ওকে মারতে শুরু করে। রাজীবও ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তাকে মার খেতেই হয়। এর পরপরই সেখানে চলে আসে পুলিশ এবং সবাইকে ধরে নিয়ে যায়। সেখানে পুলিশ অফিসাররা রাজীবকে বলতে থাকে, ফুড চেইন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আসলে সবাই টাকার জন্য পাগল, এর জন্যই তোমার সাথে এমন কিছু ঘটছে, কারণ সেটা হচ্ছে ফ্রি টাকা। আর যদি কোনো মানুষ এমনিতেই এই 17 কোটি টাকা পেয়ে যায় তাহলে তার জীবনটা পুরোটাই পাল্টে যাবে। তারা যা ইচ্ছা তাই করতে পারবে, যে অপরাধ ইচ্ছা সেটা করলেও তারা সাজা পাবে না। এই পুলিশদের কথাগুলো আবার খুব মনোযোগ দিয়ে শুনছিল রাজীব। তারপর অবশ্য ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রাজীব যখন বাড়িতে এসে পৌঁছে তখন সে একেবারে হতবাক হয়ে গিয়েছিল, কারণ মীরা তার সামনে কিছু কাগজপত্র এনে রেখেছে। এটা দেখে রাজীব তো বুঝে গিয়েছিল যে এগুলো হচ্ছে ডিভোর্সের পেপার। এগুলো দেখে রাজীব তো একদম হয়রান হয়ে গিয়েছিল। আসলে পুলিশ অফিসার যে কথাগুলো বলছিল সেই কথাগুলো মীরার ওপরে অ্যাপ্লাই করা যায়। এই ব্যাপারগুলো তো অনেক রাগান্বিত হয়ে যায় রাজীব, আর পেপারগুলোতে সাইন করে দেয়। পরদিন সকালবেলাতেই আনাস জানতে পারে কিছু পুলিশওয়ালা ওই রাস্তাতে কিছু টাকা পেয়েছিল। আসলে সড়কটার পাশেই একটা দানপাত্র আছে। আনাস তখন মনে মনে ভাবতে থাকে, এই জায়গাতে তো গাড়িটা রাজীব থামিয়েছিল, কিন্তু সে তো আমাকে কিছু বলেনি। সে তখন ভাবতে থাকে হয়তোবা এই দানপাত্রের মধ্যেই 17 কোটি টাকা রাখা হয়েছিল, আর সেই টাকাগুলো হয়তোবা রাজীব এখান থেকে পরে এসে নিয়ে গেছে, আর এই 17 কোটি টাকা এখন হয়তোবা ওর কাছেই রয়েছে। এদিকে দেখা যায় বাজার থেকে বাড়িতে এসে নিজের বড় মেয়ের সাথে দেখা করে মীরা। তারপর যখন সে নিজের ছোট মেয়ের সাথে দেখা করার জন্য তার রুমের দিকে আগায়, তখন যা দেখে সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। দেখতে পায় গোটার রুমের মধ্যে টাকা দিয়ে পরিপূর্ণ, সাথে অনেক গহনাও ছিল, আর ওদের ছোট্ট মেয়েটা এই টাকাগুলো নিয়েই খেলছিল। এই ব্যাপারগুলো দেখে মীরা তো বুঝতে পেরেছিল যে রাজীবই টাকাগুলো হাতিয়ে নিয়েছে। এর পরপরই দেখা যায় ওদের বাসার বেলটা বেজে ওঠে। দরজা খুলে দেখতে পায় সেখানে জেকাব চলে এসেছে। সে এসেই বলে, আমি পত্রিকাওয়ালা, বাসাতে যে পত্রিকা দেই সেটার টাকা নেওয়ার জন্যই আমি এসেছি। তারপর তাড়াহুড়ো করে মীরা চলে যায় ঘরের মধ্যে টাকা আনার জন্য, কিন্তু ততক্ষণে ওদের ছোট মেয়ে তার ব্যাগ থেকে অনেক টাকা বের করে ওকে দিয়ে দেয়। এই ব্যাপারটা দেখে অবশ্য সাথে সাথেই সেখান থেকে চলে আসে মীরা আর বলতে থাকে, এগুলো তো সব নকল টাকা, বাচ্চাদের খেলার জন্য এগুলো কিনে আনা হয়েছে। তারপর নিজের ব্যাগ থেকে ওকে কিছুটা টাকা দেয় মীরা। তবে জেকাবের এখানে শখ হয়ে গিয়েছিল ব্যাপারটাতে।
সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে রাজীবের কাছেই ওই টাকাগুলো আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রাজীব বাড়িতে চলে আসে। তখন মীরা তোর উপরে খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল এবং চিল্লাচিল্লি করতে শুরু করে। সাথে বলতে থাকে, এই সকল টাকা তুমি চুরি করেছো, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তখন রাজীব ওকে জানায়, এই টাকাগুলো দানপাত্রতে ওরা লুকিয়ে রেখেছিল, আমি তো জানতামই না। পরে আমি ওখানে যখন পুলিশদের সাথে গিয়েছিলাম তখন আমি বুঝতে পারি যে হয়তোবা টাকাগুলো এখানেই রাখা হয়েছে। এরপর যখন সেখানে গিয়ে সানবিন করি তারপরে দানপত্রের ভেতর থেকে আমি টাকাগুলো পেয়েছি। ওর এই কথা শুনে মীরা বলে, এই টাকাগুলো আমাদের প্রয়োজন নেই, এটাই হচ্ছে সকল মুসিবতের কারণ। এই টাকাগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের বাচ্চারাও ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য এই টাকাগুলো আমাদের পুলিশের হাওয়ালে করাটাই বেশি ভালো হবে। কিছুক্ষণ পরেই দেখা যায় রাজীবের ফোনে একটা কল আসে। কলটা দিয়েছিল জেকাব। তখন সে বলতে থাকে, আমি খুব ভালো করেই জানি ওই টাকাগুলো তোমার কাছে আছে, কিন্তু আমি তোমাকে ব্ল্যাকমেল করার জন্য ফোন করিনি। আসলে আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার বাড়ির আশেপাশে অনেকগুলো মানুষ ঘোরাঘুরি করছে, তাদের দেখে আমার সুবিধার মনে হচ্ছে না, হয়তোবা তোমার উপরে বিপদ আসতে পারে। এতক্ষণে রাজীব খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এতগুলো টাকা সে কোনোভাবেই একলা হ্যান্ডেল করতে পারবে না। এই জন্য সে জেকাবকেও তার সাথে নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার আনাচের মাথাতে শুধু রাজীবের কথাই ঘুরপাক খাচ্ছিল। সে এতক্ষণে 100% শিওর হয়ে গিয়েছিল যে রাজীবের কাছেই ওই টাকাগুলো রয়েছে। এর পরপরই সে নিজের শালাকে ফোন করে। ওর নাম ছিল শঙ্কর। তারপর ওর কাছে রাজীবের সম্পর্কে সব কিছুই খুলে বলে। তখন ওরা দুজনে প্ল্যান করতে থাকে যে এই টাকাগুলো ওরা কিভাবে হাসিল করতে পারবে রাজীবের কাছ থেকে। এদিকে রাজীব এবং জেকাব মিলে একটা প্ল্যান করছিল যে কিভাবে ওরা এই টাকাগুলোকে ঠিকানায় লাগাবে। রাজীব জেকাবকে প্রায় 70 লাখ টাকা দিতে চেয়েছিল। আসলে জেকাব নিজে থেকেই এই টাকাটার ডিমান্ড করে। ওর ভেতরে খুব বেশি লোভ লালসা ছিল না। ও যে কেন এই 70 লাখ টাকা নেবে এটা এর পরে জানা যাবে। এরপর সে ইমানদারিতার সহিত রাজীবের সাথে কাজ করতে শুরু করে দেয়। রাজীব তখন বলতে থাকে, মানুষদেরকে আমাদের বোকা বানাতে হবে। সবাই তখন এটা জেনে গিয়েছে যে আমার কাছে ওই টাকাটা রয়েছে, এজন্য সবাইয়ের ধ্যান অন্যদিকে নিয়ে যেতে হবে। সবাইকে এটা বিশ্বাস করাতে হবে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একদম ইনোসেন্ট। তারপর ওর প্ল্যানটা বলতে থাকে, আগামীকালকে সকালবেলাতে যখন আমার মেয়ে স্কুল থেকে আসবে তখন তুমি আমার বড় মেয়েকে কিডন্যাপ করে নেবে। তারপর আবার পরদিন সকালবেলাতে ওকে এসে ছেড়ে দিয়ে যাবে। এই কাজটা করলে মানুষজন কিডন্যাপটা নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করবে, আর ততক্ষণ আমরা টাকা পয়সাগুলোকে সরিয়ে ফেলতে পারবো খুব সুন্দরভাবেই। জেকাবও ঠিক তেমনটাই করে যেমনটা বলে দিয়েছিল রাজীব। ওর বউকে সাথে নিয়ে একটা চুরি হওয়া কার নিয়ে যায় আর রাজীবের বড় মেয়েকে কিডন্যাপ করে নেয়। এই ঘটনাটা আবার সাথে সাথেই ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে। মীরা যখন বাড়িতে এসে পৌঁছে তখন সেও জানতে পারে যে তার বড় মেয়ে কিডন্যাপ হয়েছে। দেখতে দেখতে ওদের বাড়িতে চলে আসে অনেকগুলো পুলিশ। তাদের সাথে দেখা যায় পুলিশ অফিসার আনাসকেও। সে এমনটা মনে করছিল যে টাকাগুলো হয়তোবা রাজীবের কাছেই আছে। এমনকি সে এটাও মনে করে টাকাগুলো রাজীবের বাড়িতেই আছে, আর এই টাকার খোঁজ করার জন্যই সে ওর বাড়িতে এসেছিল। দেখা যায় মীরা তাড়াহুড়ো করে কল করে রাজীবকে এবং জানায় তাদের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। তখন রাজীব অবশ্য বলে, চিন্তার কোনো প্রয়োজন নেই, আমাদের মেয়ে একদম ভালোই আছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজীব এটা জানতে পারে যে যখন জেকাব এবং তার বউ মিলে জিয়াকে কিডন্যাপ করতে গিয়েছিল ঠিক তার আগ মুহূর্তেই অন্য কেউ ওকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এই ব্যাপারটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় রাজীব এবং তার বউ মীরার। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রাজীবের কাছে ওই কিডন্যাপারের কল আসে। সে 17 কোটি টাকা চাইছিল মেয়ের মুক্তিপণ হিসেবে। এই ব্যাপারটাতে রাজীব তো হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ ওরা এই ব্যাপারটা কিভাবে জানতে পারলো। তবে এখানে পুলিশরা এটা মনে করছিল যে রাজীব হয়তোবা নিজে থেকেই তার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। এরপর আরও বেশি ঝামেলা চলে আসে। আসলে জেকাব এবং তার বউ যে গাড়িটা করে ঘুরছিল সেই গাড়ির ডিক্কির মধ্যেই ছিল ওই 17 কোটি টাকা। এই গাড়িটা তো ছিল চুরির গাড়ি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এই গাড়িটার আসল মালিক বের হয়ে যায় এবং গাড়িটা নিয়ে চলে যায়। ঠিক এ কারণেই রাজীব ওদের পিছা করতে শুরু করে। অন্যদিকে পুলিশরাও রাজীবকে খুঁজে বেড়াচ্ছিল। এদিকে দেখা যায় এবার মীরার কাছে কল আসে সেই কিডন্যাপারটার, আর সে টাকা চায়। যদি ওকে টাকাটা দেওয়া হয় তাহলেই কেবলমাত্র ওদের মেয়ে জিয়াকে তারা ছেড়ে দিবে। এমনকি জিয়ার সাথে কথাও বলিয়ে দেয় মীরার। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে অনেক ভয় পেয়ে গিয়েছিল মীরা। সে বুঝে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত। যে গাড়িটার মধ্যে 17 কোটি টাকা রাখা হয়েছিল সেই কারটা সম্পর্কে জেনে গিয়েছিল রাজীব। টাকাগুলো নেওয়ার জন্য যখন ওই গাড়িটার কাছে এগোচ্ছিল ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এখানে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল রাজীবের, কারণ যখন সে থানা থেকে বের হতে পারবে তখনই সে টাকাগুলো নিতে পারবে আর তার মেয়েকে সে ফিরে পাবে।
কিছুক্ষণের মধ্যেই এটা জানা যায় যে রাজীবের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল আনাসের শালা শঙ্কর, আর প্ল্যানিংগুলো ছিল আনাস এবং তার শালা শঙ্কর মিলেই করেছিল। এই একটাই উপায় ছিল যেভাবে রাজীবের থেকে 17 কোটি টাকা বের করে আনতে পারত ওরা। আনাস তো এটা মনে করছিল যে টাকাগুলো হয়তোবা রাজীবের ঘরেই আছে, এই জন্য সে রাজীবের ঘরে উপস্থিত ছিল। তার পরপরই দেখা যায় শঙ্করের কাছে রাজীবের মেয়ে এবং সাথে শঙ্কর সেই টাকাগুলোকেও পেয়ে গিয়েছিল, তবে সে তার দুলাভাই আনাসকে এই টাকার ব্যাপারে আর বলে না। এদিকে দেখা যায় অনেক বাজে অবস্থা হয়ে যাচ্ছিল রাজীবের, কারণ যদি তাড়াতাড়ি সে থানা থেকে ছাড়া না পায় তাহলে অনেক বাজে কিছু ঘটে যেতে পারে তার মেয়ের সাথে। এজন্য অনেক রাগান্বিত হয়ে সেখানে থাকা সকল পুলিশ অফিসারকে বাজেভাবে মারধর করে এবং সেখান থেকে পালিয়ে চলে যায় রাজীব। জেকাবের সাথে তার কথা হচ্ছিল যে ওই গাড়িটা কোথায় আছে, এটা সম্পর্কে রাজীবকে জানায় জেকাব। তখন ওর কাছে শুনেই সেই জায়গাতে যেতে শুরু করে দেয় রাজীব। তবে এই ব্যাপারগুলোতে তার অনেক ঝামেলা পোহাতে হচ্ছিল, কারণ শুধু পুলিশই তার পেছনে নেই, তার পেছনে অনেক মানুষও পড়েছিল ওই 17 কোটি টাকার জন্য। এজন্য ওর ওপরে অনেক অ্যাটাক হয়। এদিকে দেখা যায় মীরা এটা চাইছিল যে তার মেয়েকে যেন পুলিশরা খোঁজ করে, কিন্তু পুলিশরা তার মেয়েকে খোঁজার কোনো ব্যবস্থাই হাতে নেয় না, ওরা শুধু ওই টাকাটাকে খুঁজতেছিল। এই জন্য মীরা নিজেই চলে আসে রাস্তাতে। সেখানে থাকা সবাইকে নিজের মেয়ের ছবি দেখে এটা বলতে থাকে যে আমার মেয়েকে খুঁজে এনে দিন। যেহেতু পুলিশরা ওকে সাহায্য করছিল না, এজন্য এই ব্যাপারগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। পুরো মিডিয়া জুড়ে শুধু এই কথাটাই ছড়িয়ে পড়ে। ব্যাপারটা এত বড় হয়ে গিয়েছিল যে সরকার পর্যন্ত জেনে যায়। তারা এটাও বুঝে গিয়েছিল যে যদি রাজীবের মেয়ে মানে জিয়াকে তাড়াতাড়ি খুঁজে বের করা না হয় তাহলে আমাদের সরকারও পতন হতে পারে, কারণ এই ব্যাপারটা জনগণ সরকারের উপরে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল। এজন্য মুখ্যমন্ত্রী তো নিজেই সামনে আসে এবং রাজীবের সাথে কথা বলতে চায়। এই জন্য মুখ্যমন্ত্রীর অফিসে ডাকা হয় রাজীবানকে। ওকে জিজ্ঞাসা করা হয় আমি আপনার জন্য কি করতে পারি। রাজীবান তখন বলে আমার মেয়েকে আমার কাছে খুঁজে এনে দিন, আর আমার ওপরে যে চুরির ট্যাগ লেগেছে এটাও হাঁটিয়ে ফেলতে হবে। ওখানে সেদিন যে ডাকাতরা মারা গিয়েছিল তাদের সাথে আমার কোনো হাত নেই, এটা সবার সামনে আপনার বলতে হবে। আর অন্য কোনো উপায় না থাকায় মুখ্যমন্ত্রী সব কথাই মেনে নেয়। তারপর একটা প্রেস কনফারেন্স ডেকে মিডিয়ার সামনে এটা বলে দেয় যে জিয়াকে আমাদের পুলিশ ফোর্স খুঁজতেছে, আর ব্যাংকে যে ডাকাতিটা হয়েছিল সেটার মধ্যে রাজীবের কোনো হাতই ছিল না, সে পুরোপুরি ইনোসেন্ট। এরপরেই জানা যায় জিয়া চলে আসে বাড়িতে, ওকে খুঁজে পাওয়া গেছে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজীবান যখন ওই পুলিশওয়ালাদেরকে মারধর করে সেখান থেকে বের হয়েছিল আর জেকাবের বলে দেওয়া সেই লোকেশনটা গিয়ে পৌঁছেছিল, সেই জায়গাতেই ছিল আনাসের শালা মানে শঙ্করের ঘর। রাজীব যখন সেখানে গিয়েছিল তখন সে দেখতে পায় জিয়া এখানেই আছে এবং সেই টাকাগুলোও সেখানেই। তার পরপরই সেখানে গিয়ে শঙ্করকে অনেক বাজেভাবে মারতে শুরু করে দেয় রাজীব। এরকম কিছুক্ষণ মারধর করার পরে হঠাৎ করে সেখানে আনাসও চলে আসে, তখন ওকেও মারধর করতে শুরু করে দেয় রাজীব। চোখের পলকেই ওদের দুজনকে নাজেহাল দশা করে ফেলে রাজীব। এরপরই দেখা যায় আনাস এবং তার সকল লোকজনকেই ধরে নিয়ে যায় পুলিশ, কারণ তারা জেনে গিয়েছিল যে রাজীবের মেয়েকে আসলে এ এবং এর শালা মিলেই কিডন্যাপ করিয়েছিল। আর অন্যদিকে রাজীব, মীরা এবং তার 2 বাচ্চা চলে আসে বাড়িতে। সবাই এখন ওদেরকে ইনোসেন্টই মনে করছিল। যে মানুষগুলো ওদের উপরে এতদিন ধরে শক করেছিল তারাও এখন সিম্প্যাথির চোখেই ওদের দেখছে। এরপর রাজীব মীরার সাথে কিছু কথা বলতে চাচ্ছিল, এর জন্য ওদের 2 মেয়েকে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ওকে দেখায় সেই সকল টাকাগুলো, এগুলো এখনও রাজীবের কাছেই আছে। এই টাকাগুলো দেখে তো একদম হয়রান হয়ে গিয়েছিল মীরা। তবে এর মধ্যে থেকে অবশ্য 70 লাখ টাকা সে জেকাবকে দিয়েছিল। আসলে জেকাবের মেয়ে 20 বছর আগে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, এজন্য সে অনেক ঋণপাতি করেছিল। এই টাকাগুলো পরিশোধ করার জন্যই রাজীবের কাছ থেকে এই 70 লাখ টাকার দাবি করেছিল জেকাব। টাকাগুলো হাতে পাওয়ার পরপরই সবার দেনা পাওনাগুলো পরিশোধ করে দেয় জেকাব, আর রাজীব এবং তার পরিবার সুখে শান্তিতেই বসবাস করতে শুরু করে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।